মন্ডলী ও আয়োজক মন্ডলী, পলাশী সার্বজনীন জগদ্ধাত্রী পূজা ও উৎসব কমিটির সকল সভ্যবৃন্দকে পলাশী প্রতিদুর্গা তরুণ নাট্য সমাজের পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি আজকের যাত্রাপালা। 7 টাকার সন্তান। রচনা যুগান্ত সৃষ্টিকারী পালাগান স্বর্গীয় ভৈরবনাথ গঙ্গোপাধ্যায়। সুর কণ্ঠ চন্দন কুমার। আভার সঙ্গীতে মাস্টার রাজপাল। আলোক সম্পাদে শব্দ নিয়ন্ত্রণে ও রূপসজ্জায় মহা আনন্দময়ী দেশ কোম্পানি নবদ্বীপ। নাট্য সম্পাদনা, নির্দেশনা ও দৃশ্য পরিকল্পনায় আপনাদের আশীর্বাদ ধন্য নীলকান্ত চৌধুরী। শুরু করছি আজকের যাত্রাপালা 7 টাকার সন্তান। প্রপার্টি দত্তয় খোঁজিত বাঘের খাঁচা থেকে অক্ষত শরীরে ফিরে যেতে পারবে না। আপনার প্রত্যাশা কেড়ে নেব, ভেঙে দেব। প্রপার্টি দত্ত একা না, এই ফিল্মের নায়িকার ভূমিকায় অভিনয় করার জন্য যে মেয়েগুলো ছুটে এসেছে তাদের সবাইকে আমরা একটু একটু করে মত করবো। প্রথমে প্রসাদ করে দেবে আমাদের জয়গুরু বাচ্চা গণপতি গোস্বামী। বেছে বেছে আমাদের বস দারুণ একটা ব্যবসা শুরু করেছে ভাই। সারা একসাথে রথ টাকা আর কলা বেচা ঘুরেই চলছে। এখন সব কথা বাদে প্রপার্টি দত্তের কথা বল। দোকানি দত্ত হ্যাঁ রে বুদ্ধ, আমাদের প্রতিদান ভগবান ছবিতে আম্রপালি সাজবে বলে যে মেয়েটাকে আমাদের ডাইরেক্টর পান্থকৃষ্ণ আচার্য 3 দিন ধরে ট্রেনিং দিচ্ছে, এই মালটাকে দেখেছি। একেবারে শ্রেষ্ঠ। কিসব অশ্লীল ভাষা বলছো? তোমরা সাধু ভাষায় কথা বলো। স্যার পল্লীবাড়ি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেড অফিস করে না। প্রতি বছর এই সংস্থার মাধ্যমে একাধিক ভক্তিমূলক হিট তৈরি করি। জানি তোমাদের ভাবে ভাষায় ভক্তির ব্যাপারটা ফুটে ওঠা দরকার। হয়েছে স্যার, হয়েছে স্যার। জয় গুরু, জয় গুরু। গুরুকে পাঠিয়ে বলো মিস নয়না আর এগুলো ইন্ডিয়ান ছুরি, মিস মোনালিসার উলঙ্গ দেহগুলো মুভি ক্যামেরায় ধরে রাখা হয়েছে তো হয়েছে। এখানে দেখি রে সাই, ওড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। বুঝলে শাস্ত্রে বলেছে নারী রত্ন, আর আমি বলি মেয়ে মানুষের শরীর রত্নের খনি। কোন মেয়েকেই তোমরা অবহেলা করো না, তাদের উলঙ্গ দেহ নিয়ে হাজার হাজার ব্লু ফিল্ম তৈরি করে না। তৃতীয় বিশ্বের বাজারে ব্লু ফিল্মের বেজায় কদর। জয় গুরু, জয় গুরু। সাবধান, আমাদের কারবার পুলিশ যেন জানতে না পারে। পারবে না স্যার। পল্লীবাড়ি এন্টারপ্রাইজ প্রাইভেট লিমিটেডের ভক্তিমূলক ছবি ছাড়া অন্য কোনো ছবি তৈরি করা হয় না। আমরা স্যার পেপারে পাবলিসিটি করেছি পল্লীবাড়ি এন্টারপ্রাইজে বুদ্ধদেব আম্রপালি অবলম্বনে প্রতিদান ভগবান ছবিতে নায়িকা সহনায়িকা চরিত্রে অভিনয় করার জন্য নৃত্য গীত করিয়েছি। ভক্তিমতী অভিনেত্রীর প্রয়োজন। কি ভাষা, সরল পথ করে অভাব জর্জরিত সংস্থানের একাধিক মেয়ে ওই বিজ্ঞাপন করে আমার অফিসে ইন্টারভিউ দেওয়ার জন্য লাইন দিয়েছে। ডাকতে হবে না স্যার, ডাকতে হবে না। এখনই সে নিজে এসে বলবে। প্রথমে কেন বলবো বুদ্ধদেব আসুক, আমাকে বুদ্ধির জ্ঞান দান করুক, তারপরে তো বলবো। তুমি তাহলে রীতিমতো পড়াশোনা করেছো? তোমার বাবার নাম কি? আমার বাবার নাম গুরুদাস দত্ত, ভক্তিনগর। ভক্তি, ভক্তি ছাড়া মানুষের মুক্তি নেই। সেই জন্যই তো আমি ভক্তিমূলক ছবি ছাড়া অন্য কোনো ছবি সেই
অভিনয় করব বলে অনুমতি দিয়েছেন। তার সাথে ভারতবর্ষের কাকা তো পরে তোমরা এখন যাও। ডাইরেক্টর পার্কিং আছে তো, ওকে কেমন তালিম দিয়েছে আমি একটু দেখছি। যাচ্ছে স্যার। শুরু করো তো পার্টি, আম্রপালির নাম শুরু করো। নাচ শুরু করার আগে ওকে একবার দৃশ্যটা আর একবার দেখি। আবার বোঝাবেন? ওঠার কি শেষ আছে গণপতি বাবু? এই বুঝতে বুঝতে এই ওঠার মোড়কে চলে যাবে। না, আপনি বোঝায়। প্রাচীন ষোড়শ জনপদের সর্বশ্রেষ্ঠ সুন্দরী নর্তকী আমরা রাজপথে বেরিয়েছে নিশ্চিত তার যৌবন সঙ্গীত পদক্ষেপণে মদার সামর্থ্য যৌবনা নর্তকী আমরা পারি তার রাতের অতিথির উদ্যোগে গান নূপুর নূঝুন বাজি বাজি আমি ছবির প্রযোজক, তাই আমি যা খুশি তাই বলব। জয় গুরু। আপনি এখন যান ডাইরেক্টর মশাই, দেশের চেষ্টা আমি ওকে বুঝিয়ে দিচ্ছি। পেটে খেলে যে পিঠে সইতে হয় এই সহজ সরল কথাটা ওই আম্রপালিকে ভালো করে বুঝিয়ে দেয়। মানেটা বুঝেছে? মুখটাকে নষ্ট করে দিয়ে গেল। জয় গুরু, জয় গুরু। শুরু করে তো পার্টি, আম্রপালি নাচ শুরু করো। শরণং গচ্ছামি বুদ্ধং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি সংঘং শরণং গচ্ছামি ধর্মং শরণং গচ্ছামি। ধর্মং শরণং গচ্ছামি। এই কথা বলতে বলতে ভগবান তথাগত আম্রপালির হাত তাকে বোধিসত্ত্ব জ্ঞান দেবার একি আপনি কি করছেন? এখানে তো পুস্তক পাওয়া নেই, তাই তোমাকে একটু পাশের ঘরে নিতে হবে। কেন? তোমাকে বোধি জ্ঞান দান করবো বলে। আপনি আপনি কি আমার সাথে অভিনয় করছেন? অভিনয় করছি না, অভিনয় শেখাচ্ছি। আমি আমার হাতে ছেড়ে দিতে বলছি। জয় গুরু। হাত ছাড়িয়ে দিল, তুমি কিন্তু ছাড়া পাবে না তোমারই দত্ত। এতক্ষণে বুঝতে পেরেছি আপনাদের এই বিজ্ঞানের দুনিয়ার আসল উদ্দেশ্যটা কি। এত পরে বুঝলে? আগে বুঝতে আপনাদের ওই মেয়ে ধরা ফাঁদে কি আমি পা দিতাম? আমি ভেবেছিলাম সত্যি সত্যি
বাড়িতে গিয়ে সবাইকে বলবে ইন্টারভিউতে তুমি পাস করেছো। আমাদের ভক্তিমূলক ছবিতে তুমি হবে হিরোইন। বলো কত টাকা নেবে? একটা টাকাও নয়, একটা টাকাও নয়। আমি আপনার পায়ে দুটো ধরে বলছি, দয়া করে আপনি আমাকে বাড়ি যেতে দিন। সে কি করে হয়? মাইকেল বলেছেন নর দিলের কথা, নাই দিলের কথা, শোধায় নামে। জয় গুরু, আমার বউ আত্মহত্যা করে মরেছে। কতদিন হলো আমি সুধা রাখবে উপর করে আছি। চলো তোমাকে পাশে করে চলো। আমি চিৎকার করব। কেউ শুনতে পাবে না। আমি আপনার মুখ চোখের কাছে জনগণের কাছে ফাঁস করে দেব। জয় হতি জয় হে। কেউ বিশ্বাস করবে না, কারণ সবাই জানে পল্লীবাড়ি ইন্টারপ্রাইজে ভক্তিমূলক ছবি ছাড়া অন্য কোনো ছবি তৈরি করা হয় না। হয় না? ক্যামেরাম্যান কাকে পাবো? পরে, এখন, পরে, এখন, ক্যামেরাম্যান, পরে, এখন কোথায় গেলি? ক্যামেরাম্যান ছবি তুলবে, পর্দে উঠবে, তোমার লোক যখন তুমি নিজের ছবি দেখে নিজেই চমকে চার করে পড়বে। চাকরিরত প্রাণী কিরানি বাবুরা, মেরুদণ্ডহীন যুব সমাজ, তোমরা তোমাদের সরীসৃপ দেহটাকে নিয়ে ওই সংবাদ মঞ্চের অফিসে গিয়ে জরুরি সংবাদটা নিয়ে এসো। সংসারের প্রয়োজনে টাকা রোজগার করতে গিয়ে তোমার দত্ত বাড়ি ফেলে দিয়ে গোপালী দত্ত বাড়ি ফেরে সমুদ্র সৈকতের ছাউবনে বেড়াতে গিয়ে জনৈক যুবতীর মৃতদেহ উদ্ধার। ডায়মন্ড হারবারে নদীর ধারে এক স্বামীর পরিত্যক্ত বধূর উপর একাধিক পুরুষের অসহনীয় অত্যাচার। রাজপথে যুবক খুন। চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে অষ্টাদশী নয়না দত্ত বাড়ি ফেরেনি। এই যে, শুনছো? শোনো। আমার বোন বিদিশা স্কুল থেকে বাড়ি ফিরেছে। হ্যাঁ, ওই কিছুক্ষণ হলো বাড়িতে ফিরে এসেছে। যাক, নিশ্চিন্ত। অন্তত আজ আমার অষ্টাদশী বোন বিদিশা স্কুল থেকে বাড়ি ফিরে এসেছে। জানো জানো পার্বতী, হ্যাঁ? কবি সুকান্তের একটা কবিতায় লেখা আছে, বিপজ্জনক 18 বছর বয়স শুধু ভাঙতেই চায়। 18 বছর বয়স যেন একটা প্রতিজ্ঞাবদ্ধ হয়। তাই এই 18 বছর বয়সের ছেলে মেয়েদের উপর ওদের নজর বেশি। কাদের কথা বলছো তুমি? তার অন্তত 18 বছর পেরিয়ে গেছে। 18 অতিক্রম করে চুয়ান্নের কোঠায় পা দিয়ে চুলে কলম লাগিয়ে নতুন করে যুবক সাজছে। একরাজ যৌবনকে নিয়ে যারা মিটিং এ মিছিলে স্লোগান দেওয়াচ্ছে, ইয়াংকি কালচারের ট্যাবলেট খাইয়ে যারা ইয়াং জেনারেশনকে মস্তান তৈরি করে দোপাটি দত্তদের বাড়ি ফেরা বন্ধ করে দিয়েছে। সেই সব 4-18 ওয়াদ করে দলই দেয়া বিদিশাদের শত্রু। থামো, থামো তুমি। তোমার আইবুড়ো বোন, ওই যে ওই 18 বছরের বিদিশা, ওকে ঘোমটা দিয়ে স্কুলে যাবে? তিনি দুলিয়ে চোখে কাজল দিয়ে ময়ূরের মতো নাচতে নাচতে গেলে আবার খবরের কাগজে ছাপা হবে কুমারী বিদিশা মুখার্জি স্কুল থেকে বাড়ি ফেরেনি। আচ্ছা আচ্ছা, তুমি কি পাগল হয়ে গেলে নাকি বলো তো? তুমি পাগল হয়ে গেলে? ও, সমাজ শিক্ষার উপরে লেখাপড়া করে তুমি ওই 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 এমএ পাশ করে তুমি সাংবাদিকের চাকরি করছো, তারপর সমাজ শিক্ষার উপরে তুমি থিসিস লিখছো। না, আমি লিখছি না। কেন? থিসিস লেখা বন্ধ। কেন কেন? কি হবে লিখে? যে শিক্ষা সমাজ করে সেই শিক্ষা ব্যবস্থায় যে আজ ক্রাইসিস হয়ে বসে আছে, তাও না হয়ে রেজাল্ট আউট হবার আগে স্কুল কলেজের ফাটক
মুদিখানার দোকানে গিয়ে ঠোকা হয়ে যায় কি করে? বিজ্ঞান সমাজকে নিয়ে ডিস্কো যাচ্ছে, জাতির যৌবনে ধরেছে ভুল পড়া। এই দেখো, ওই পবিত্র মাকে দেখতে আমাদের বাড়ি আসবে, তুমি একবার নিজেকে দেখিয়ে নিও, কেমন? তার আগে তোমাকে একবার ডাক্তার দেখিয়ে নেওয়া উচিত। কেন? কারণ পার্বতী নামে এ বাড়ির বড় বউ কি হ্যাঁ। স্বামীর প্রতি এত অশ্রদ্ধা কেন? শ্রদ্ধা পাওয়ার মতো কোনো কাজ করেছো তুমি? এই তিনটে বছর ধরে তোমার সঙ্গে আমার বিয়ে হয়েছে, এই 3 বছরে দাম্পত্য জীবনে তুমি জ্ঞানের পুলি ছাড়া আমাকে কি দিয়েছো বলো তো? কেন? ভালোবাসা। এই দেখো না, তার আগে তুমি যাও, তুমি একবার ঘরে গিয়ে ওই তোমার মেজো বোনের স্ত্রী লোকাকে ভালো করে দেখে এসো, কেমন এক গা গয়না পরে আর ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে নিজেকে নায়িকার মতো সাজাচ্ছে, দেখে এসো, যাও। কি হলো? সংবাদপত্রে সংবাদ, আজ থেকে ভালোবাসা মানে গহনা। আরে হাসছো কেন? তোমার হাসতে লজ্জা করছে না? করছে না, কারণ লোকাকে গয়না দিয়েছে তার বাবা গণপতি গোস্বামী, আমার নিজ ভাই তপেন্দু দেয়নি। না না, এটা তোমার ভুল ধারণা। আমার ধারণা কখনো ভুল হতে পারে না পার্বতী। আমার মা আমাকে ভুল শিক্ষা দেয়নি, তাই আমি অন্যের ভুল শিক্ষা ছড়িয়ে দিয়েছি। আমার 2 ভাই আর 1 বোনের জীবনে সত্যকে জয়ী করার জন্য আমি আমার মেজ ভাইকে করেছি ব্যারিস্টার। সেই মামলা রায় আজ বেরিয়েছে, সেখানে সত্যের উপর আর্গুমেন্ট করে আমি আমার পক্ষকে জিতিয়ে দিয়েছি। পার্বতী, এ আমার নির্ভুল ধারণার ফসল। তেমনি প্রশাসনকে দুর্নীতিমুক্ত করার জন্য আমার ছোট ভাই দিব্যেন্দু আজ মস্ত বড় পুলিশ অফিসার। হ্যালো বৌদি, কি কাজ করেছো ঠাকুরপো? গৃহবধূ চাকরি আমার অপরাধে এবার একটু বিশ্রাম নেবো। আমার বিশ্বাসের বিশ্রাম নেবার সময় নেই, বাবা, সময়ের ছুটি নেই, কর্তব্যের রবিবার নেই। দেখ, আজকের প্রথম পৃষ্ঠার খবর, দ্রৌপদী দত্ত বাড়ি ফেরেনি। আরে কোথাকার কোন দোপাটি দত্ত সে বাড়ি ফেরেনি বলে ঠাকুরপো বিশ্রাম নেবে না? কেন? পুলিশে চাকরি করে বলে ওকে দাসখত লিখে দিয়েছে? আরে বৌমা, শুভেন্দুর বউ হয়ে তুমি একই কথা বললে। বড়ি তো ঠিকই কথা বলেছে না, পুলিশে চাকরি করলেও ছোট ঠাকুরপো তো মানুষ। পুলিশ মানুষ হলেও সাধারণ মানুষ নয়। সাধারণ মানুষ যখন ঘুমায়, পুলিশ তখন জেগে থাকে অতন্ত্র প্রহরীর মতো। সুখ দুঃখের সংঘাতে সংসারী মানুষ যখন ক্ষত বিক্ষত হয়, তখন তারা ছুটে যায় থানায়। থানায় আপদ বিপদের কথা পুলিশের কাছে। ও, তাই বলে পুলিশে চাকরি করে বলে ঠাকুরবাবু যে ছুটি নেবে না? ছুটি নিতে গেলে গা থেকে তো পুলিশের পোশাক কাপড় খুলে ফেলতে হবে বৌমা। পুলিশের রকম পোশাক পরে জনগণকে ধাপ্পা দিয়ে কাজের সময় বিশ্রাম নেবে, এটা আমি পছন্দ করি না। হ্যাঁ হ্যাঁ, তুমি শোনো তপেন্দু, ব্যারিস্টার তুমি, আইন তোমার যুদ্ধের হাতিয়ার, তাই তোমার হাতিয়ার সবসময় থাকবে উদ্যত হয়ে আইনের বিরুদ্ধে, বেআইনের বিরুদ্ধে। আইনের জন্ম সত্য ন্যায় থেকে তোমার স্ত্রী তার সত্যবাদী ভাষণের সঙ্গে মিথ্যাচার তর্ক করবে, কত বেশি সততা। না, বৌদি ঠিক বাবার বাড়ি নয়, বৌদির মস্তকে পড়ে আর গর্ভবতী, তাই বৌদিকে নিয়ে নিমন্ত্রণ রক্ষা করতে যাবি, তাই না? কিন্তু দ্রৌপদী দত্ত যে বাড়ি ফেরেনি, সে সংবাদ কি তোর কর্মের নিমন্ত্রণ নয়? আমি মানবিকতার অধিকারে আমি আমার ব্যারিস্টার ভাই তপেন্দুকে দিয়ে দ্রৌপদীর অপহরণকারীর বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করব। অ্যাজ এ পুলিশ অফিসার, বৌদির মাস্তুত বোনের জন্মদিনের পার্টি ক্যান্সেল করে তোকে এখনই ছুটে যেতে হবে দ্রৌপদী দত্তের অন্বেষণে। জয়গুরু, একেই বলে সব সাংবাদিক। শুধু অন্বেষণ করলেই চলবে না বাবাজি, দ্রৌপদীর অপহরণকারী সেই সমাজ বিরোধীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। আসুন বেআই মশাই, আসুন। না এসে পারলাম না জ্ঞান থাকলো, দুর্ঘটনা ঘটেছে আমার এই এলাকায়, তাই যাতে তাড়াতাড়ি তার প্রতিকার হয় সেই ব্যবস্থাই করতে। ভালোই করেছে। আমিও তো মানুষ বাবাজি। ওই যে আজকাল একটা গান খুব রেকর্ডে বাজছে, বোধহয় রবীন্দ্রসঙ্গীত সঙ্গীত হবে, মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্য।
বিয়ান ঠাকুর, দেশের একটি করুণ অবস্থা হলো বলুন দেখি। কোথাও একটি লোক সহানুভূতি নেই। জয়গুরু, জয়গুরু। আমাদের বাবা, বাবাকে আর সহানুভূতি দেখাতে আসতে হবে না। তার জন্য এই বাড়িতে অনেক লোক আছে। দিদি, আমি রান্না করে যাচ্ছি। তোমাকে দত্ত বাড়ি ফেরেনি বলে তোর রান্নাঘর বন্ধ থাকবে না। মাকে আমার গহনা বললে কি সুন্দর মানা। তা বড় মেয়ে, তুমি গহনা পরনি কেন? কে বললে? কে বললে আমি গহনা পরি না? আমি গহনা পরি তো, আমি অনেক গহনা পরি। তবে সেই গহনা চোখে দেখা যায় না, ভালোবাসার গহনা তো, তাই কেউ দেখতে পারে না, কেউ না, কেউ না। তুই কি ভাবছিস বাবা? ভাবছি শেষ পর্যন্ত কি আমার বিশ্বাসও বাড়ি ফিরবে না। আমি যে সমাজ গড়ার স্বপ্নে বিভোর হয়ে আছি, অবশেষে সেই স্বপ্ন কি নিহত হবে এই সংসারের লোভের ছুরিতে। আততাই এসছে সংবাদপত্রের রিপোর্টার শুভেন্দু মুখার্জির বাড়িতে। আজ থেকে 3 বছর আগেই তার অনুপ্রবেশ ঘটেছে। বাবা যে কি দেখে পছন্দ করে এনেছিলেন তার বড় বৌমাকে। তা বলতে পারবো না শুভেন্দু, তবে আমার অক্ষমতা স্বীকার করে বলছি, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণ পরিচয়ের প্রথম অক্ষর অ, তাতে আকারে যোগ করলে যা হয় সেটা আমার জানা ছিল না। আর হতো না যদি গণপতি গোস্বামীর মেয়ের সঙ্গে আমার ছেলের বিয়ে না হতো। জয়গুরু, এ আপনি কি বলছেন বিয়ান ঠাকুর? মা আসলে একটু ভুল কথা বলেছে। কি? আজকে মায়ের ভুল হচ্ছিস? কেন বাবা কি ভুল করতে পারে না? পারে পারে, ভুল করতে পারে। ভুল কথাটা যখন আছে তখন ভুল শব্দটা থাকলে ভুল করতে পারে। তবে আমি কোনো ভুল করিনি। ভুল করেছে তোর বাবা। তোর বাবাকে লোক মাঝে মাঝে ভুল পথে নিয়ে যায়। আমি জানা পারা মাত্রই তাকে সত্যের সীমানায় দাঁড় করিয়ে দিয়েছি। তা যদি না করতে পারতাম, তাহলে নির্ভুল কামার সরায় তোদের আমি ঘুরে ফিরে মানুষ করতে না পারতাম, তাহলে আইন করে তুই ব্যারিস্টার হতে পারতি না, এত সহজে তুই পুলিশের চাকরি পেতি না। হ্যাঁ, সত্য আমার ব্রত, আর সেই সত্যের একমাত্র সূর্য আমার বড় ছেলে, আমার এই শুভেন্দু, আমার এই সন্তাকার আপনার সন্তান আশ্চর্য তো। তবে মশাই, আশ্চর্য হবার কিছু নাই। শুভেন্দু জন্মাবার আগে আমাদের দুটো সন্তান নষ্ট হয়ে যায়। তাই থেকে আমাদের কুলপুরোহিত বলেছিলেন, এবার সন্তান হলে তাকে দাই মায়ের কোলে তুলে দিয়ে 7 টাকা দিয়ে কিনে নিতে। তারপর শুভেন্দু হলো, ওকে আমরা 7 টাকা দিয়ে দাই মায়ের কাছ থেকে কিনে নিয়েছিলাম। তাই তো আমাদের সত্য সাধনার সপ্তর্ষি 7 টাকার সন্তান। প্রদীপ জেলে অন্যায়ের অন্ধকার ভেদ করে আমি মুছে দিতে চাই নির্যাতিতার চোখের জল। সন্তপেন্দু, তোকে যেমন করেই হোক দোপাটি দত্তের বাড়ির ঠিকানা জোগাড় করতে, আর দিব্যেন্দু যে কোনো মূল্যেই হোক তোকে এদেশের অসংখ্য দোপাটি দত্তদের বাড়ি ফেরাতেই হবে। এটা আমার অনুরোধ নয়, এটা আমার আদেশ। ময়দানে, চায়ের দোকানে, ভেড়ার পালের মতো সব দল বেঁধে বসে আছে হাজার হাজার যুবক যুবতী। শহরের পাপ পবিত্র গ্রামকেও গ্রাস করে ফেলেছে। দেখো দেখো, এখানেও সব বসে আছে জোড়ায় জোড়ায়। কোথাও 3টে মেয়ে 1টা ছেলে, কোথাও 4টে ছেলে 1টা মেয়ে, কোথাও তরুণীর সাথে হাফ বৃদ্ধ, কোথাও বা 50 বছরের বৃদ্ধার সাথে 25 বছরের যুবক।
তোমরা বুঝি গল্প করতে এখানে বাড়ি থেকে পালিয়ে এসেছো? এসেছো চাচা, তুমি আবার কাউকে কিছু না বলে বাড়ি থেকে পালিয়ে এসেছো। আসছে শহর থেকে নগর সভ্যতার নদী দিয়ে ভ্যানিশারের ঢেউ উথাল পাথাল করে ছুটে আসছে। দেখো দেখো, ওরা শহরে ধার করা নোংরা পোশাক পরে টেপ রেকর্ডার চালিয়ে ডিস্কো ড্যান্সারের মিউজিক বাজাচ্ছে, হেরোইন খেয়ে কাপড় তুলে যাচ্ছে। চাচা, বাড়িতে জগদীশ দা হয়তো তোমার কথাই ভাবছে। তোমাকে এখন সারা ভারতবর্ষের কথা ভাবতে হবে। তাই তো স্বাধীন ভারতবর্ষের জমিতে আমি এখন ভেড়া চড়াতে এসেছি গো। ভেড়া, শুদ্ধ ভাষায় যাকে বলে মেষ পালক। ওই তো একদল মেষ ওখানে চোখ বুঝে ঝিমোচ্ছে। তোমরা সব কোথাকার ভেড়া গো? কি বললে? হ্যালো, মানুষ? ও, তোমরা পূর্ববঙ্গ থেকে, আসাম থেকে, পশ্চিম পাঞ্জাব, সিঙ্গল থেকে জান মান নিয়ে চলে এসেছো। 7 পুরুষের ভিটে 14 পুরুষের স্মৃতি সব ফেলে রেখে এসেছো। একটু অপেক্ষা করো, আমি ক্ষুদিরামকে ডেকে আনছি। একটু অপেক্ষা করো, যারা তোমাদের মেষ বানিয়েছে আমি বাঘাযতীনকে ডেকে নিয়ে আসছি। বাঘাযতীন, মাস্টার দা, আমার শুরু করে দাও তোমার চট্টগ্রামের লুণ্ঠন। আর এই ফাঁকে আমি সব মেষগুলোকে আমার বাড়ি পৌঁছে দিয়েছি। এই, চল, 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 চল। চাচা, ভারতবর্ষ একটা কাঁথা, এই কাঁথা গাইবে সাম্রাজ্যবাদী ব্রিটিশরা 200 বছর মদ খেয়েছিল। চাচা, আর তাই শুনে নেতাজি সুভাষ বোস এই মদের বোতল ভেঙে ঘুরিয়ে দেওয়ার জন্য বোম ফেলতে ফেলতে কলকাতায় আসছিল। সাইরেন বাজছিল, সাইরেন। আর তাই শুনে এদেশের ভয়ে একদল কচি খুঁতা এই কাঁথাটাকে ছিঁড়ে দু টুকরো করে ফেললো। এখন মনে হচ্ছে এই কাঁথাটা ছিঁড়ে টুকরো টুকরো হয়ে যাবে, কিন্তু দুটো ভয়ে পালিয়ে বেড়ালো এই বেশ শাবকের দল। আমরা যেন এই কাঁথাটাকে আর ছিঁড়ে টুকরো টুকরো হতে দিও না, টুকরো টুকরো। দেখছি তুমি চাপা পড়ে যাবে, দাঁড়াও। সেই থেকে দাঁড়িয়ে পা দুটো যন্ত্রণা হচ্ছে, কিন্তু আমার এই হৃদয়ে যন্ত্রণার কথা আমি কাউকে বলতে পারছি না। জগদীশ দা, আর তো পাস নেই, তাই না বুঝতা? না, এই রাজপাস কিছুক্ষণ আগেই চলে গেল। আমি তো সেই বাসেই কলকাতা থেকে ফিরলাম। ফিরলো না? আজও বোধহয় দোকাটি বাড়ি ফিরলো না। নীতিশ, দোকাটি কি সত্যি আর কোনদিন বাড়ি ফিরবে না মোস্তাক দা? জানি না নীতিশ ভাই, আমি জানি না। মেয়েটার জন্য আমার দিনটা হাহাকার করছে, দু চোখে পানিও ঝরছে। বুঝতা? তাই তো আমার স্টুডিওর কাজ শেষ করে আমি শিয়ালদা স্টেশনে প্ল্যাটফর্মগুলো খুঁজে দেখি আমাদের দোপাটি ট্রেন ধরার জন্য দাঁড়িয়ে আছে কিনা। যখন তাকে দেখতে না পাই তখন কামরার এক কোণে বসে আমি মনের দুঃখে গাই। কি গা? পরশ কথা হারিয়ে গেল, কোথায় কি তা জানি, দু চোখে বেয়ে ঝরে আমার ওরকে নদীর পানি, ওরকে নদীর পানি, ওরকে নদীর পানি, ওরকে নদীর পানি। হারিয়ে গেল, কোথায় কি তা জানি, দু চোখে
দুঃখিনী কাঁদে শিরে পাথরে হানি আমার কালে বালা দিন দুঃখিনী কাঁদে শিরে পাথরে হানি আগবে তোমার খেলা খোলা আগবে তোমার খেলা খোলা বহুত মেহেরবানি খোদা বহুত মেহেরবানি কোথায় কিশোর ওরা মেনে পানি রাস্তার মোড়ে দাঁড়িয়ে শুধু চোখের জল ফেললে কি দোকানে বাড়ি ফিরে আসবে? এখন কি করে আমাদের মান ইজ্জত বংশমর্যাদা রক্ষা হয় সেই কথাটাই ভাবো। মান ইজ্জত বংশ মর্যাদার কথা কি আমি ভাবছি না? দোকানি তো আমার বোন ছিল না, ছিল আমার শত্রু। তাই শত্রু বিদায় হয়েছে বলে আমি মনে আর আনন্দে হাসছি। কে দাদা? আমি না 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 না, আমি তোদের কেউ নই। আমি তোদের মানুষ করিনি, আমি তোদের লেখাপড়া শেখাইনি, আমি তোদের এক বিন্দুও ভালোবাসি না। এতই যদি তোমার ভালোবাসা, তাহলে কেন ওই সমস্ত মানুষকে কলকাতায় পাঠিয়েছিলে চাকরির খোঁজ করতে? সংসার চালানোর প্রয়োজনে দাদা, আজ আজ যদি আমার চাকরিটা বজায় থাকতো, আমাদের মানুষ যদি চুপড়ি না বন্ধ করে দিত, তাহলে তাহলে আমি দোকানকে ইন্টারভিউ দিতে যেতে দিতাম। সঞ্চিত সঞ্চিত যা ছিল তা সবই শেষ হয়ে গেছে। জয়েন্দ্রর সঙ্গে দোকানি বিয়ের জন্য যা জমিয়ে রেখেছিলাম তাও আমরা খেয়ে ফেলেছি। হাটিয়ে বাজারে গলা পর্যন্ত ধার, নইলে কি কোনো দাদা চায় তার বিবাহযোগ্য বোন চাকরি করতে? আমি তো তখনই আপনাকে মানা করেছিলাম জগদীশ দা, বলেছিলাম বাবা যা রেখে গেছে তাতে চাকরি না পেলেও আমার আর দুপাটির জীবন ভালোভাবেই চলে যাবে। আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করুন। দাদার তো আমার ছিল না, কিন্তু দোকানিটা বললো আমি বিয়ে করে শ্বশুর বাড়ি চলে গেলে তোমরা খাবে কি? আমি কি কাল একবার কলকাতা যাবো জগদীশ দা? সে যেখানে গেছে তুমি তার ঠিকানা জানো? যাওয়ার সময় সে আমাকে তেমন কিছু বলে যায়নি, শুধু বলে গিয়েছিল সিনেমার অভিনয় করার জন্য ইন্টারভিউ দিতে যাচ্ছি না, লাস্ট দিনের আগের দিনে ফিরবো। আচ্ছা কাকাবাবু বাড়ি ফিরেছেন? ওই টাকা উল কথা বাদ দাও। হাত পাগলা মানুষ বলা নেই কোয়া নেই, হট করে খাওয়ার কাজে ফোন করে দিল, দোকানি দত্ত বাড়ি করে ফিরছে আমার একমাত্র ভাই কি তোমার বাড়ি ফিরছে? ওরে কে কোথায় আছিস? জগদীশকে খবর দে, জান থেকে বলে তোমাকে বাড়ি ফিরছে। এই তো এখানে তোমরা সবাই আছো দেখছি, জানো জানো আনন্দের খবর, এই দোপাটি বাড়ি ফিরছে। সত্যি বাড়ি ফিরছে? ফিরবে না মানে? আমার ভয়ে ফিরেছে। আমরা আইবির স্বাধীনতা সংগ্রামীরা হুঙ্কার দিয়ে বলেছিলাম কুইট ইন্ডিয়া, ভারত ছাড়ো। ইংরেজরা ভারত ছেড়ে ভয়ে দেশে ফিরে গিয়েছিল, আর দোপাটিরা বাড়ি ফিরবে না। আমি চুপ করো। আমি চুপ করে থাকলে কি হবে? আমি চুপ করলে কি আর দোপাটি বাড়ি ফিরতো? আমি কলকাতায় রাস্তায় পথে ঘাটে ময়দানে দাঁড়িয়ে চিৎকার করে করে বললাম চল চল তোরা বাড়ি ফিরে চল। অমনি ভেড়ার পালের মতো হাওড়া স্টেশনে শিয়ালদা স্টেশনে পিল পিল করে দোকানিরা বাড়ি ফেরার জন্য গাড়িতে চেপে বসলো। ঘুষখেকো রেল কর্মচারী রাজকারায়, ঘুষখেকো রেল কর্মচারী রাজকারায় হাজার হাজার বিনা টিকিটের যাত্রীদের নিয়ে চললো ইলেকট্রিক ট্রেন। ট্রেনের চাকা থেমে গেল, ট্রেন টেনে গাড়ি থামিয়ে দিয়ে ভক্তিনগর স্টেশনে নেমে পড়ল স্বাধীনতা সংগ্রামীর একমাত্র পরাধীন ভাইটি কুমারী দোপাটি দত্ত।
ভাবছিলে তাই না দাদা? না ভাবলো কোন দুঃখে আজ তো তুই ফিরবি বলে 10 দিন বাড়ি ফিরিসনি তাই বলে মনের দুঃখে আমরা খাইনি ঘুমাইনি। তুই জানি না দোপাটি এই 10টা দিন আমাদের কিভাবে কেটে গেছে সেই কথা তোকে বলে বুঝাতে পারবো না গো। তুমি অন্তত তোমার গন্তব্যস্থলে ঠিকানাটা বলে যেতে পারতে। পারতাম আমি অনেক কিছু করতে পারতাম। হ্যাঁ, দাদা দেখো দাদা দেখো, আমি এই সংসারের জন্য অনেক অনেক হাসি এসেছি, ব্যাগ ভর্তি হাসি। এই দেখো দাদা, সুখের হাসি, এই হলো শান্তির হাসি, আর এই হলো নিশ্চিন্ততার হাসি। সিনেমার নায়িকা হয়ে প্রথম শুটিং করি, গোছা গোছা টাকা নিয়ে আসছে। দাদা তুমি দোপাটিকে নিয়ে বাড়ি এসো, আমরা তো তোমার খাবার আর বিশ্রামের ব্যবস্থা করি। সত্যি খুব তাড়াতাড়ি আমার দাদাদের কাছে আমার কদরটা অনেক অনেক বেশি বেড়ে গেছে। তারা কি তাড়াতাড়ি আমাকে নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে। একটু জয়দাদা, তুমি আমার মুখের দিকে তাকিয়ে ওরকম অবাক বিস্ময়ের দৃষ্টিতে কি দেখছো? আচ্ছা লাস্ট ট্রেন তো অনেকক্ষণ আগে চলে গেছে, তুমি স্টেশন থেকে এলে কি করে? মানে আমার কোম্পানির মালিক আমাকে পৌঁছে দিয়ে গেছে। কোম্পানির মালিক 10 দিনের মধ্যেই তোমার মালিক হয়ে গেল? জয়দাদা, উত্তর দাও দোপাটি। নিজেকে সাজিয়ে গুছিয়ে নায়িকা তৈরি করে চোখে মুখে কথা বলে এই ছবির শুটিং করে তুমি এত টাকা নিয়ে এলে? শুনবে জয়ন্তদা, ভালোবাসার কাঙাল পুরুষ জয়ন্তদা, সেই ছবির নাম শুনবে? হ্যাঁ শুনতে চাই, বলো। সেই ছবির নাম জয়বন। প্রেম পুরিয়া চিতার আগুনে বরষার আগুনে বরষার